বাংলাদেশে ইসলামী চরমপন্থার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। তরুণদের কারণেই বাংলাদেশে অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম। ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিসের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সত্যিকার অর্থে বড় একটি পরিবর্তন এসেছে বাংলাদেশে। ছাত্রদের কারণেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। We feel very proud that we really made a big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. সাক্ষাৎকারে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের শঙ্কা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মের বিষয়ে উদার। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাস্তবায়নে তরুণ উপদেষ্টারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বুধবার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার কথা ছিল কোরআনে হাফেজ কামরুলের। সে উদ্দেশ্যে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে সায়দাবাদ যাওয়ার পথেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহতের চেষ্টা করলে উল্টো তাদের ছুরিকাঘাতে প্রাণ যায় তার। সঙ্গে থাকা মোবাইল ও নগদ 7,000 টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা গেলেও 2 জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় তারা। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অভিযান চলছে আমাদের, তাদেরকে আশা করি আমরা যে গ্রেফতার করতে সক্ষম হব। রাজধানী সহ বিভিন্ন স্থানে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। শুক্রবার সাভারে এক রাতেই একাধিক ডাকাতির ঘটনা ঘটে। সাভারের রেডিও কলোনি থেকে যাত্রী বেশে ওয়েলকাম পরিবহনের একটি বাসে ওঠে ডাকাত দল। ধারালো অস্ত্র দিয়ে 4 যাত্রীকে কুপিয়ে আতঙ্ক ছড়ায় জনমনে। পরে সবার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুট করে তারা। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডেও একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতরা। স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে মিনি বাসটি আশুলিয়ার সদরপুরে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল। আশুলিয়ার কাজকরা টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরেও ডাকাতি হয়েছে। এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী বলতে আছে পুলিশে যান, পুলিশের কাছে গেলে বলতে আছে কয় সেনাবাহিনীর কাছে যান। রাতে বেলা যখন বাসায় যাই তখন দেখা যাচ্ছে যে আমরা ওই আতঙ্কে থাকি। আমাদের নিরাপত্তা আছে, এই যে মানুষের বিভিন্ন ক্ষতি আমরা বাড়াইতে ভয় পাইতে আসছি। তবে পুলিশের দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে ভালো। অপরাধ প্রবণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। ঢাকা মহানগরীতে খুনের ঘটনা ঘটেছিল 27টা। পক্ষান্তরে নভেম্বর মাসে ঢাকা মহানগরীতে খুনের ঘটনা ঘটেছে 21টি। আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং যে লজিস্টিকগুলো রয়েছে সেগুলো পূর্ণমাত্রার ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান পুলিশের। তাহলে আমরা মাহাদিস। এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে ডাকছে, এটা মানে বারবার আসছে। আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস 9-এর বইয়ে থাকার কতটা প্রয়োজন। আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য, এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে, আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল? কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে? তাহলে আমাদের এই ওয়ার্ডের এই গল্পের, এবং আমি লেখক যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম, সে হচ্ছে একজন নারীবাদী। তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউজুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য দিস? তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য? না, দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি, আমাদের এখানে স্টেক আছে না, শুধু দাবি তুললে হবে? তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই। এবং এখনও এটা যেহেতু বই পাবলিশ হয় নাই, এখনও পরিবর্তন করার সময় আছে। আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কি না। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি? তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? তো যার কারণে কালচার, আসলে আমাদের কালচারটা কি? আমাদের যে এই আন্দোলনে সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে, কিন্তু মেজরিটি মারা গিয়েছে, শহীদ হয়েছে, কেউ যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই, শহীদ হওয়ার জন্য আসছে। আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে, কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যাক। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি যাওয়ার জন্য করি নাই। তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে, যে এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চেতনা টাইপের। এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে? আমার জন্য তো স্পিরিট একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং আমার ইসলাম, আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে, ক্ষুদ্র জ্ঞান, এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা করতে পারে না। এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার সাথে তার মা কিভাবে ওর ভিন্নভাবে আচরণ করত? এই হচ্ছে শিক্ষা। তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য? ওয়াই? তো এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি? এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন, আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের, এখনো তো সময় আছে, ছাপানো হয় নাই, যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে। আরো আছে কিনা জানতে, এটা তো আরেকটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন, আরো আছে কিনা। এখন এই সরকারের ভিতরে ট্রান্সপারেন্সি নাই, তারা আমাদেরকে আগে দেখাবেন না তারা কি গল্পগুলো দিয়েছে, জনগণের সাথে ক্লিয়ার হবে না? সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না? পাঠ্য বই ক্লিয়ার হবে না? তারা তো সব গোপনে করছে। কেন গোপনীয়তা? কেন এটা লিক করেছে? কেন লিক করা লাগবে? আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন পাবলিশার। তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি। আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতন হয়েছি এই জন্য। যেটা ওনারাও করেছেন, আপনারা বোধহয় শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে। সুপ্রভাব আসতে পারে, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত নিজেদেরকে এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো
আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, কারণ ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এইগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর দিস রিজন, ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করেই পুলিশকে সবাই ব্যবহার করেছেন। সেই সময় ব্রিটিশ রাজ পুলিশদের দিয়ে যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের গুলি করেছে, এমনকি তাদের ক্ষুদিরামের মতন কিশোর ছেলে এবং তার মতন অনেক তাদের নিয়ে ফাঁসি দিয়েছে এবং অনেক অত্যাচার করেছে বাঙালি পুলিশ দিয়ে, কি ইন্ডিয়ান পুলিশ দিয়ে ইন্ডিয়ানদের। এটা কিন্তু তখনও করেছে, অথচ তারা নিজের দেশে পুলিশ হিসাবে ছিল সেবক, আর আমাদের কাছে এসেছে অত্যাচারী একজন শাসক। আমরা পাকিস্তান আমলেও সেটা দেখেছি, আমরা পরবর্তীকালে আমরা যখন স্বাধীন হলাম বাংলাদেশ, তখনও আমরা সেটা দেখেছি। তখনও আমরা প্রচুর পুলিশ দ্বারা রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার করতে দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে আসছে নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরবেন এই দলের হাল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রতিনিধিরা নতুন দলে যুক্ত হলে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের উৎপত্তি, এর ধারাবাহিকতায় এক দফা দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। একটানা 15 বছর ক্ষমতায় থাকার পর 5 আগস্ট পতন হয় দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের 3 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে প্রধান করে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন 3 ছাত্রনেতা। আন্দোলনের সাফল্যের পর থেকেই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ছাত্র সমন্বয়করা। নতুন রাজনৈতিক এ দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। দলকে স্বাগত জানালেও আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতাকে কাটিল করতে চায়,
কেউ চায় আসলে চায় না, কিন্তু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকবেন না। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই আমরা বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই আমরা প্রতিটি পর্যায়ে আমরা পিপল এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলেছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় সংস্কারের নামে দল গঠন করে পৃষ্ঠপোষকতা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। 5ই আগস্টের যে আপনার যে গণঅভ্যুত্থানটা, এই গণঅভ্যুত্থানের স্পিরিটটার সাথে এটা খুবই সাংঘর্ষিক। যদি বর্তমান সরকার যদি আপনার কোনো রাজনৈতিক একজন পুলিশ অফিসার তখনকার এসপি, তার নামটা আমি সঙ্গত কারণে বলবো না, তার সবাই জানেন, তিনি তাকে তার নেতৃত্বে টর্চার করে তাকে মারা হয়। পরে বলা হয় তিনি পুলিশের গাড়ির থেকে পালানোর সময় তাকে গুলি, কিন্তু তাকে টর্চার করে মারা হয়। এবং আমরা দুঃখজনকভাবে আমরা তার কোনো বিচার হয়নি। যে 74-এ যদি যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন গেল বছর মে মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর অস্থিরতা ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় মারা যান 8 জন। এ ঘটনায় জড়িত 25 জন নাগরিককে কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। সবাইকে 2 থেকে 10 বছরের সাজা দেয়া হয়েছে, যার মধ্যে 14 জনকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সামরিক কর্তৃপক্ষ এই হামলাগুলোকে রাজনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু তাদের ওপর কী ধরনের অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করেনি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এই রায়কে ভীতি প্রদর্শনের কৌশল, যা সরকার বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। এদিকে গত 26 নভেম্বর পিটিআই এর বিক্ষোভের ঘটনায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রাওয়ালপিন্ডি, এটক ও চাকোয়ালে 32টি মামলা হয়। শুক্রবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। আদালত 13 জানুয়ারি পর্যন্ত সবকটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। 2018 থেকে 2022 সাল পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে।